জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম.এ. কাইয়ুম স্যার। हेलो चेक। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। সিরাজ মেমোরিয়াল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং আলোচনা সভায় সম্মানিত আমার সহকর্মী অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এবং এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, এই সিরাজ মেমোরিয়াল মডেল স্কুলের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অত্যন্ত আদরের ভাতিজা রাফি সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিই যে আসলে আসতে একটু আমার বিলম্ব হয়েছে, সেই কারণে আজকে মুক্তভাবে স্বাধীনভাবে বাংলাদেশে আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করতে পারছি, মুক্তভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে কাজ করতে পারছি। দেশে আইনের শাসন আছে, গণতান্ত্রিক পরিবেশ আছে। এর জন্য যারা 24-এর 5 আগস্টের শহীদ হয়েছে, এই অঞ্চলে বহু ছাত্র জনতা আহত হয়েছে, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আত্মার মাগফিরাত কামনা করি। মহান একুশে আমাদের মায়ের ভাষা আদায়ে যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আত্মার মাগফিরাত কামনা করি 71-এর সেই বীর মুক্তিযোদ্ধাদের, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকের এই অনুষ্ঠানটা আরো আনন্দ ঘন পরিবেশে হতো। এই স্কুলের যে প্রতিষ্ঠাতা, আমাদের অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই মোহাম্মদ মনির হোসেন, এই স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জমি সে রাজুক থেকে নিয়েছে। মনির ভাই এবং তার বাবার নামে এই স্কুলটা প্রতিষ্ঠা করেছে, তার নিজের অর্থায়ন। এবং শিক্ষক শিক্ষিকা সহ অধ্যাপক সহ যারা আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে স্কুলের শিক্ষার মানটা আপনারা ধরে রেখেছেন এবং এই শিক্ষার মানটা দিনে দিনে আরো উন্নত করতে হবে। মাঝখানে এই স্কুল নিয়ে অনেক কথা হয়েছে, সেই সব কথার মধ্যে আমরা যেতে চাই না, কিন্তু যারা এটা করেছে আমরা তাদের ধিক্কার জানাই। এই স্কুলটা আজকে এই অঞ্চলের মধ্যে একটা ভালো স্কুল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। বহু ছাত্রছাত্রীরা এখানে লেখাপড়া করছে। আগামী দিনে তারা অনেক জাতীয় পর্যায়ে অনেক ভালো অবদান রাখতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান যারা সমাজের জন্য করে, তাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করতে হবে, মূল্যায়িত করতে হবে। মনির হোসেন একজন সফল ব্যবসায়ী। সে এখানে স্কুল, মসজিদ, মাদ্রাসা এবং সর্বোপরি এই যে আপনাদের সোসাইটিটা, এই সোসাইটি প্রতিষ্ঠা করে এখানে অনেক ঝামেলা ছিল। যারা আগে ছিলেন তারা জানেন, বর্তমানে যারা বসবাস করেন তারা জানেন না। এখানে অনেক বস্তি ঘর ছিল, দোকানপাট ছিল, একটা অযাচিত অবস্থা ছিল, যেটা থেকে একটা উন্নত পরিবেশ তৈরি করেছে। এবং এই বাড্ডা পুনর্বাসন জোনের নামও উনি একটা পরিবর্তন করেছে, পূর্ব বাড়িধারা নামে। তো সুতরাং তার যার যার অবদান সেটা মূল্যায়ন করতে হবে। একটা সুন্দর মসজিদ প্রতিষ্ঠা হয়েছে, মাঠটা প্রতিষ্ঠা হয়েছে, এখানে মাদ্রাসা আছে, এতিমখানা আছে।
আমরা মনির ভাইকে আজকে মিস করছি, তবু তার অবদানের কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আমি আর বক্তব্য দিতে চাই না। আমার সহকর্মী শামসু বলেছে, দেশে 17টি বৎসর একটা বিশ্ব বেহায়া ভয়ঙ্কর সন্ত্রাসী দাবেদারি একটি সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল। ভোটের অধিকার আমাদের কারো ছিল না। আমার ওয়াইফ এই অঞ্চল থেকে ইলেকশন করেছে, 18 নির্বাচনে আমার দল বিএনপি থেকে। এই স্কুলে যারা সিল মেরেছে, বাড্ডা স্কুলে আমার শিক্ষকরা এখানে দায়িত্ব ছিল, আমি তাদের চিনি। তারা আমাদের সাথে চলার চেষ্টা করে। এখন জাস্ট এসেছে, ওসি সাহেব আছে, আর্মির গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, এডিসি সাহেব আছে, বলতেছে প্রিসাইডিং অফিসার সাহেব ব্যালট পেপারগুলি যা আছে রাতের বেলা এগুলি আপনারা দিয়ে দেন। সাংবাদিকরা আসছে গেট খোলার জন্য, বললে না সাংবাদিক সাহেবদের এখন এডিসি সাহেব বলতেছে তখন দায়িত্ব প্রাপ্ত যে এখন তো গেট খোলা যাবে না সাংবাদিকদের জন্য, এটা নির্বাচনের কালকে তখন আসবেন। এখন আপনারা যে বাইরের লোক আসছে, রহমতুল্লাহ সাহেবের ভাইনার সহ এরা 2-3 জন আসছে, সিল মারছে। এই ছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণের বহু ষড়যন্ত্র। আগের দিন ভোট, পরের দিন ভোটের দিন কেউ ভোট কেন্দ্রে যেতে পারবে না, তারা বেঁধে দিচ্ছে। কোনো স্কুল কলেজে সিসিটিভি ক্যামেরা রাখে নাই, অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি কেন্দ্রে যেতে পারবেন। সেই মধ্যযুগীয় কায়দায় বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে শেখ হাসিনা। এখনো যারা তার পক্ষে কথা বলে, আমরা তাদের বলবো সবচেয়ে বেহায়া, লজ্জাহীন এবং সুবিধাবাদী। তাদের সে পুরনো সুবিধার কথা ভুলতে পারে না। লুট করেছে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে। সরকারিভাবে লুটের রাজত্ব কায়েম হয়েছে বাংলাদেশে। উন্নয়নের নামে, মেগা উন্নয়নের নামে মেগা লুট হয়েছে। আপনারা দেখছেন যে প্রতিনিয়ত পত্রিকায় বেরোচ্ছে। গণহত্যা করেছে তারা। গতকালকে প্রধান বিচারপতির একটা বক্তব্য শুনলাম, শুধু অভ্যুত্থান নয়, গণবিপ্লব হয়েছে বাংলাদেশে। যারা এই গণবিপ্লবে এই হত্যাকাণ্ড আনন্দে সে সংগঠিত করেছে, ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, এই বাড্ডাতে সর্বোচ্চ 61 জন ছাত্র জনতা নিহত হয়েছে। এই হত্যাকাণ্ড শুধু শেখ হাসিনা করে নেই, তার দূষররা যারা জড়িত ছিল প্রত্যেকেই বিচারের আওতায় আনতে হবে। কোনো তালবাহানা আমরা সহ্য করব না। বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহত্তর রাজনৈতিক দল হওয়ার পরও বিএনপির উপর যে নির্যাতন হয়েছে আপনারা জানেন। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বৃদ্ধ বয়সেও, মৃত্যুর মুখে দাঁড়িয়েও এই স্বৈরাচারের সফল অপকর্মের প্রতিবাদ করেছে। এবং আমাদের দেশটা তারেক রহমান, তার স্ত্রী, তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, সাজা দিয়েছে। তারেক রহমান, খালেদা জিয়া এবং বিএনপি যদি বাংলাদেশের এই রাজনৈতিক দল হিসেবে না থাকতো, শেখ হাসিনা, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই দেশটা ভারতের একটা তাবেদারি অঙ্গরাষ্ট্রে পরিণত করত। ইতিমধ্যে অনেক কিছু আমরা জানতে পেরেছি। আপনার জমির নামজারি সার্ভার ভারত থেকে নিয়ন্ত্রিত হয়। গত 3 মাস যাবৎ কোনো নামজারি হয় না। দেশটা কোথায় নিয়ে গেছে? আমাদের স্কুলের বই ভারত থেকে ছাপানো হয়। এটা একটা স্বাধীন রাষ্ট্র, এই জন্য 71-এ মানুষ রক্ত দিয়েছে, সেই জন্য দেয় নাই। সুতরাং আমি ব্যক্তিগতভাবে সাফারার, আমার সকল নেতা কর্মী সাফারার শত শত মামলা, গুম, খুন, আয়না ঘরের চিত্রগুলি আপনারা দেখছেন। এটা স্বাধীন দেশে আয়না ঘরের নামে এরকম জাহেলিয়া জিনিস তৈরি করতে পারে। আমার মনে হয় আজ যাইলো মৃত্যুর আগে একটা মানুষকে মৃত্যু দিবে, একটা খারাপ লোককে তার জান কবজ করবে, সে এরকম ভয়ঙ্কর নির্যাতনের কথা চিন্তা করতে পারে না। সুতরাং এই ভয়ঙ্কর খুনি, আমি সন্ত্রাসী দূষণ, তাদের বাংলার মাটিতে বিচার হতে হবে। লাশি বাহিনীর মতো তাদের যেখানে পাওয়া যাবে সেখানে তাদের বিচার হবে। এই কথা বলে এই সুন্দর আয়োজন করার জন্য আপনাদের চেয়ারম্যান সাহেব সহ, শিক্ষক, অধ্যক্ষ সহ সকলকে আমি ধন্যবাদ জানাই। খোদা হাফেজ, বাংলাকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।
ডক্টর জনাব এম কায়েম স্যারকে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য।